আন্তরিকতার অন্তর্জালে দেশ বিদেশের কত কথা বলি অংশুমালী। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি অংশুমালী আয়োজিত ভাষাতত্ত্ব বিষয়ক অনুষ্ঠান বর্ণবীক্ষণের আজকের পর্ব নিয়ে। আমরা খুবই দুঃখিত, আজকের একটা টেকনিক্যাল সমস্যার জন্য আমরা একটু দেরি করে ফেলেছি, তার জন্য আমরা আন্তরিক ক্ষমা প্রার্থী। আমাদের সঙ্গে রয়েছেন ভাষা গবেষক নারায়ণ চন্দ্র দাস, প্রতি পর্বের মতোই। নারায়ণ বাবু, নমস্কার। আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনাকেও শুভেচ্ছা। দর্শক বন্ধুদেরও আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। তো নারায়ণ বাবু, আমরা গত পর্বে ছিলাম, আপনি দন্ত ন বর্ণটা নিয়ে একটু আলোচনা করছিলেন, তো সেই কারণে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে দন্ত ন বর্ণের অর্থ নাকরণ আবার অনকরণ, অর্থাৎ সৃষ্টি এবং ধ্বংস দুটোই হয়। তো সেক্ষেত্রে এমন একটা শব্দ যদি আপনি নিয়ে ব্যাখ্যা করেন যেখানে তার নাকরণ এবং অনকরণ দুটোরই অর্থ একসঙ্গে রয়েছে। আপনি শব্দটা বলেছিলেন সেদিন, আপনি সেই শব্দটা নিয়ে বলেছিলেন। ননদ শব্দটা ব্যাখ্যা করলেই বোঝা যাবে। আচ্ছা, নদের মানে যেমন আপনার কাছেই মুখেছিল, আপনার মুখেই শুনেছিলাম ব্যাখ্যাটা, তো সেই কারণে চাইছি দর্শক বন্ধুদেরও যদি আপনি এই ব্যাখ্যাটা করে দেন তাহলে দর্শক বন্ধুদেরও বুঝতে খুবই সুবিধা হবে। নদ শব্দটা, ননদের ভেতরে দুটো ন আছে। আমি শেষের যে নদ অংশটা, ন যোগ নদ, সেই নদটাকে আগে ব্যাখ্যা করি। ন মানে হচ্ছে আমরা বলেছিলাম অনকরণ অথবা নাকরণ। অনকরণ বা অফ করে দেওয়া, চলমান চলতে শুরু করা, চালু করে দেওয়া, চলতে থাকা, কন্টিনিউয়াস যে কাল আমরা বলি চলমান, সেটা দন্তন্য দিয়ে। যেমন চলাটা যদি চলতেই থাকে তখন আমরা বলি চলন। এই যে দন্তন্য যোগ করলাম চলার পরে, চলন হয়ে গেল। এটা হচ্ছে চলা, এই ক্রিয়াটার কন্টিনিউটি, চলমানতার কথা বোঝাচ্ছে। অর্থাৎ ন দিয়ে কি করা হচ্ছে, অন করে দেওয়া হচ্ছে কাজটা, কোনো কাজ সেটাকে শুরু করে দেওয়া হলো, চালু করে দেওয়া হলো, এইটা বোঝানোর জন্য ন ব্যবহার হয়। আবার ন দিয়ে কোনো কিছুকে থামিয়ে দেওয়া বোঝায়, সেটা হচ্ছে নাকৃত করা। একটা অনকৃত করা মানে অন করে দেওয়া, আর একটা নাকৃত করা। এখন ধরুন, এটা যেমন আমরা সম্পদের ক্ষেত্রে করতে পারি। সম্পদ যদি সৃষ্টি করি তখন আমরা যদি সক্রিয় হই, চলমান হই, তাহলে আমরা সম্পদ সৃজন করতে পারবো। সেটা মানে সম্পদ তো অনেক রকমের হয়। সেই সম্পদ হচ্ছে যেটা বস্তু সম্পদ, মানে বাস্তব, যেগুলো ধরা যায়, ছোঁয়া যায়। আর কতগুলো আছে মনোজাত, কথন, মুখ নিঃসৃত, আমাদের বাক্যের মধ্যে, শব্দের ভেতরে, কথার মধ্যে সেই সম্পদটা থাকে। তো এই যখন আমরা মুখের ভাষণ, একটা হচ্ছে হাতের ভাষণ, কথা বলতে গিয়ে আমরা বলেছিলাম কথা দু রকমের, একটা আমাদের দেহ মনে, একটা দেহের খোরাক, একটা মনের খোরাক। একটা দেহ একটা অংশ আমাদের শরীরের, মনও একটা অংশ, আত্মা বা সেলফ বা ইন্দ্রিয়গুলো নিয়ে মস্তিষ্ক, যে সেখানে একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আছে মস্তিষ্ক, সেখান থেকে দেহকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই যে দেহ এবং আত্মা বা দেহ এবং মন, এই যে দুটো একটা অদ্বৈত তৈরি হচ্ছে, দুয়ের মধ্যে এক। এই ব্যাপারটা ওই ন বর্ণের, প্রতিটি বর্ণের ভেতরেই আছে, ন বর্ণের ভেতরেও আছে, অনকৃত এবং নাকৃত করা। তো এখন বাড়িতে, সংসারে, বিশেষ করে ছোট যারা, বিশেষ করে ননদ যারা, যাদেরকে আমরা বলি ননদকে কি বলি? স্বামীর বোনকে বোধহয় ননদ বলে, তাই তো নাকি? স্বামীর বউকে ননদ বলে তো? একদমই, স্বামীর বোনকে ননদ বলে। বিয়ে করে বউ যখন নতুন বাড়িতে এসছেন, সেখানে তিনি স্বামীকে পাচ্ছেন, শ্বশুর শাশুড়িকে পাচ্ছেন, ননদকে পাচ্ছেন। নন্দাই একটু দূরের ব্যাপার, মানে ননদের জামাই, সে হয়তো অন্য ফ্যামিলির ননদ, অবিবাহিত ননদ হতে পারে। আবার বিবাহিত হলে তখন তার জামাই থাকবে, তখন সে নন্দাইয়ের প্রসঙ্গটা আসবে, তাই তো? আমি জানি না, এত মানে জটিলতার মধ্যে এরকম আমাদের বাঙালি, যদি সে বিবাহিত হয় তবে নন্দাই থাকবে, এই যে ননদ ছোট, এরা খুব কলকল করতে থাকে সব সময়, কথা বলতে ভালোবাসে। হ্যাঁ, তাদের উঠতি বয়স, তারা এখনো বিবাহযোগ্য হয়নি বা সদ্য বিবাহিত হয়েছে, ফলে নতুন সংসারে এসে তাদের নানা রকম প্রশ্ন, জিজ্ঞাসা, মনের কথার আদান প্রদান, নিত্য কথা বলতে থাকে। তো সেই যে সেই অনকৃত করা, নিজের মনের যেসব
কথা বলার আছে যে বিষয়গুলো, সেটা ভালো কথা হতে পারে, খারাপ কথা হতে পারে, কুকথাও হতে পারে, সুকথাও হতে পারে। মানে কুয়েরও দুটো রূপ আছে, ভালো এবং মন্দ। তো কুকথা ননদরা বেশি কথা বলেন, সেই নিয়ে সংসারে অনেক সময় অশান্তি টশান্তি হয়। তাহলে সেই নয়ের দানকে যখন তিনি আরো অন করে দেন, হ্যাঁ, বা আরো একেবারেই মানে বন্ধ হয়ে যায়, এই দুটো কাজই ননদের মাধ্যমে হয়। ননদ যদি বেশি কথা বলেন, তাকে যদি আবার বকাবকি করা হয়, সে তখন তো কথা বন্ধ করে দেয়। তো এই কাজটা ননদ করে। অর্থাৎ বাকফসল, বাকসম্পদকে এত বেশি বলতে থাকে, মুখের ভাষণ এত বেশি হতে থাকে, সেই জন্য তাকে ননদ বলা হয়। সেই নয়ের দানটা অনকৃত হতে থাকে এবং নাকৃতও হয় কখনো কখনো। তো এই কারণে তাকে ননদ বলা হয়। আমি ননদ যখন বললেন তখন নন্দাইয়ের অর্থটা তাহলে কি হবে একটু? হ্যাঁ, ননদের হাজবেন্ডকে নন্দাই বলে দেন। ননদের আধার হচ্ছে ননদা, ননদকে যে আধার দেন তিনি হচ্ছেন তার হাজবেন্ড। তো তার সক্রিয়ন, সেই হাজবেন্ডও যদি তাকে নন্দাই বলে আদর করে, নন্দাই ই যোগ করে, আমরা যেমন কাকাকে কাকু বলে ডাকি, স্বরবর্ণ গুলোকে নবরূপ দিয়ে করি, সেরকম রস্যই যোগ করে নন্দাই বলা হচ্ছে। আমি ননদ শব্দটা নয়ের ওখানে গিয়ে বলতাম, এটা আমার সিলেক্টেড ছিল। ননদ, কলিম খান রবি চক্রবর্তী তাদের বইতে যেভাবে ব্যাখ্যা করেছেন ননদ শব্দটাকে, অনকৃত বা নাকৃত করা। এই যে ন এর মানে নদ, অনকৃত বা নাকৃত নদ। আবার নদের মানে দিচ্ছেন অনকৃত প্রিয় বা অপ্রিয় বাক্য প্রবাহের দান, বাক প্রবাহের দান। দয়ে দান হয়। আমরা নদ শব্দেও বলেছি নদ নদী, সেখানে বৃত্ত সম্পদ দান করে যে, কারণ নদীর জল আমাদের যে পলিমাটি বয়ে নিয়ে আসে, প্লাবিত করে দুকুল বৃষ্টির সময়, বর্ষাকালে, বন্যার সময়, তাতে পলিমাটি থাকে, মাটি উর্বর হয়। এটা একটা, তা নাহলে তো সেখানে ভালো করে ফসল হতো না। যদি প্লাবন না হতো, বৃষ্টি না হতো, তাহলে জল সম্পদ ছাড়া শস্য ফলানো কঠিন। ফলে জল দিয়ে আমাদের কি করে, মাটিকে উর্বর করে। আর জল তো উদ্ভিদেরও খাদ্য, জল এবং বাতাস। তো সেই জন্য নদ, নদীকে নদ বলা হয়। নদ আর নদীর ব্যাখ্যাটা আমি আজকে করলে সেটা একটা বড় ব্যাখ্যা, সেটা সময় লাগবে। কেন নদ, কিছু নদী মানে ফ্লোকে, মানে জলধারাকে আমরা নদ বলি, কিছুকে কেন নদী বলি, এগুলো ভারতীয় যে লিঙ্গের ধারণা, পুরুষ প্রকৃতির ধারণা, একটা জ্ঞান ধারা বয়ে নিয়ে আসে আর একটা পণ্য ধারা বয়ে নিয়ে আসে। সেই রকম একটা বৃহত্তর অর্থে দার্শনিক উপলব্ধি থেকে, দ্বৈতবাদের দিক থেকে ওইভাবে ভাবা হয়েছে। সিন্ধু নদ, ব্রহ্মপুত্র নদ, কিন্তু গঙ্গা নদী, গোদাবরী, হ্যাঁ, আমরা ওটা পরে নদীর যখন আলোচনা হবে তখন হ্যাঁ, নদীর প্রসঙ্গে যখন যাব তখন এটা বিস্তারিত বলা যাবে। একদম। তো আমরা কি এখন কদ আর কি কদে যাব কি? হ্যাঁ, আমরা কদ নিয়ে আলোচনা করব। আমরা এর আগে ছিলাম কনে ছিলাম, তারপরে কথে ছিলাম, কদ ক্রিয়ামূলে। এবার আমরা কদ ক্রিয়ামূলে আসব। কদ ক্রিয়ামূলটা আসলে ওই দকে কেন্দ্র করে আমাদের সমস্যাটা। কয়ে তো আমরা জানি করণ ক্রিয়া বা ক্রিয়াকারী। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আছে যে আমরা একটা শব্দ বলি কদন্য, যে কু অন্ন, খারাপ অন্ন, সেটা থেকে কদন্য। তো এই শব্দ কিভাবে পরিবর্তনটা হচ্ছে? হ্যাঁ, ভালো প্রশ্ন করেছেন, খুব ভালো প্রশ্ন। সেটাই আমি বলবো। তার আগে হ্যাঁ, ব্যাখ্যা করবো। তার আগে আমি ত বর্গের চরিত্রটা একটু বলে নিই। আমরা এখানে কদন্য শব্দ যখন আলোচনা করছি, বা তার মূলে আছে কদ ক্রিয়ামূল, সেই কদের ভেতরে দ আছে। এই দ বর্ণটা আবার ত বর্গের বর্গীয় বর্ণ, ফলে দয়ের সঙ্গে তয়ের ভীষণ যোগাযোগ আছে। ত হচ্ছে প্রধান বর্গের নেতা, নেতৃত্ব দিচ্ছেন ত। আমরা সেই জন্য পুরো বর্গের সমস্ত বর্ণগুলোর নাম বলেছি ত বর্ণ। এটা ক বর্গ, চ বর্গ, ট বর্গের বৈশিষ্ট্যের মতো ত বর্গ। এরপরে প বর্গে যাব। তো ত বর্গের বৈশিষ্ট্যটা কি? আপনি উৎ শব্দটা যখন আমরা ব্যাখ্যা করেছিলাম, উৎ শব্দের ক্রিয়ামূলের অধিকাংশ শব্দই দেখবেন উদ দিয়ে লেখা হতো।
আসলে উৎপন্ন, উৎসাহন, উৎসাহিত এরকম দু চারটে শব্দে খণ্ডতটা খণ্ডত হিসেবেই থাকে। অধিকাংশ জায়গায় সেটা দয়ে পরিণত হয়। আসলে নবরূপে যখন আমি উত্তীর্ণ হচ্ছি, একটা অবস্থা থেকে যখন সেই একটা বৃত্তের পরিধি থেকে যখন আমি আরেকটা বৃত্তে বিচরণ করব বা আবর্তিত হব, সেটাকেই আমরা বলছি উদ্লোক বা ঊর্ধ্বলোক। তখন সেটাকে আমরা বলছি উত্তরণ। উত্তরণ শব্দটা কিভাবে হচ্ছে? উৎ যোগ তরণ। তাহলে খণ্ডতটা ত হয়ে গেল। অর্ধ খণ্ডিত ত হচ্ছে, তকেই আমরা বলি খণ্ডত। যেমন সত্যজিৎ বানান যদি কেউ ত দিয়ে লেখেন, বর্গীয় জয়রস্যি ত, এটা বিজিত মানে সত্য পরাজিত হয়েছে এরকম অর্থ হয়ে যায়। কিন্তু সত্যজিৎ যদি খণ্ডত দিয়ে লেখেন, তাহলে যিনি সত্যকে জয় করেছেন, হ্যাঁ, যিনি সত্যকে অর্জন করেছেন, জয় করেছেন, অর্থাৎ যিনি সত্যবাদী তাকেই সত্যজিৎ। তিনি মিথ্যাকে হারিয়ে দিয়ে সত্যকে অবলম্বন করেছেন, সত্যকে জয় করে এনেছেন। এই যে সত্যজিৎ, এর বানান কিন্তু যদি ত দিয়ে লিখি তাহলে সেটা ভুল। খণ্ডত দিয়ে লিখলে এই বানানটা ঠিক হয়। তা নাহলে সত্যজিত মানে অজিত, মানে বা বিজিত বললে যেটা জিত বোঝায়, পরাজিত। তাহলে সত্যজিত মানে সত্য এখানে পরাজিত হয়েছে। সত্যজিত ত দিয়ে যদি লিখি তাহলে মানেটা দাঁড়ায়, এখানেই বর্ণের অর্থ ভীষণ গুরুত্বপূর্ণ। যারা শুধু ক্রিয়া ক্রিয়া করেন, বর্ণের সঙ্গেও যে ক্রিয়ার যোগ আছে, এবং বর্ণ যে ক্রিয়ারই নির্বাচিত রূপ, ক্রিয়ার স্বরূপটাকে বর্ণ ধরে রেখেছে। ক্রিয়ার খণ্ডাংশ তো হয়তো ধ্বনির মধ্যে আছে, ক্রিয়াবাচক ধ্বনির মধ্যে, কিন্তু তার পূর্ণ রূপটা আছে বর্ণের মধ্যে। তো এই খণ্ডত আর তয়ের আমি তফাৎটা বললাম। এই যে উৎটা অধিকাংশ জায়গায় দিয়ে দেখা যাবে দ হয়ে যাচ্ছে। উদ 95 থেকে 98% শব্দই হচ্ছে উৎটা উদ হয়ে যায়। হ্যাঁ, যেমন উদ্দাম, উৎ যোগ দাম, কি হয়ে গেল? খণ্ডতটা দ হয়ে গেল, উদ্দাম। 99% ক্ষেত্রেই এটা খণ্ডতটা থাকে না। তো সেই জন্য বলছি, খণ্ডতটা যখন দ হয়ে যায় তাহলে কুতটা কদ হবে। কুত মানে কুর সঙ্গে যদি খণ্ডত থাকে, এবার এখানেও একটু মানে গাণিতিক ব্যাপার আছে। যেমন কু যোগ অ আমরা বলেছিলাম কব, কু যোগ ই তখন আমরা বলেছিলাম কবি। এভাবে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় শব্দকোষে ব্যাখ্যা আছে। তো কুতটা কি করে কদ হলো? আসলে খণ্ডতটা অনেক জায়গাতেই পাল্টে যায়। যেমন উৎ যোগ শৃঙ্খল, উচ্ছৃঙ্খল, ওখানে চয় ছয়েরই ফলা হলো, উচ্ছৃঙ্খল হয়ে গেল। অথবা শৃঙ্খলা, না শৃঙ্খলাটা তো আলাদা শব্দ, ওখানে উৎ নেই। উৎ যোগ যাপন কি হবে? উদযাপন। উদযাপনটা ভুল উচ্চারণ, ওটার উচ্চারণটা হবে উদ্যাপন। অন্তস্থ জ, তো উদের পরে যা অন্তস্থ জ হচ্ছে, উদ যোগ যাপন। অন্তস্থ জটা আমরা কিভাবে লিখি? বিদ যোগ জ, বিদ যোগ যা আমরা লিখি বিদ্যা। বিদযা বলি না, বিদযা বলি। বিদ যোগ যা ইজ ইকুয়াল টু বিদ্যা। জফলাটা তো জ, অন্তস্থ জ, তো আসলে জফলা, ওটাকে ফলা রূপে ব্যবহার করা হচ্ছে, কিন্তু উচ্চারণটা তো তার জ, জফলা, জ। তাহলে বিদের সঙ্গে যখন জফলা যোগ আকার করছি, তখন ওটা হয়ে যাচ্ছে বিদ্যা, ইয়া, ইয়। অন্তস্থ জকে ইয় বলে, ই এবং অ যোগ করে ইয় হয়, সেটাকে আমরা অন্তস্থ জ রূপে উচ্চারণ করি। তাহলে বিদ্যা বানানে আমরা যখন বিদ্যা বলি, তাহলে উদযাপন, যখন উদের সঙ্গে যখন যাপন যোগ করবো তখন ওটা উদ্যাপন হয়ে যাবে, কারণ দ বর্ণটা পাচ্ছি, ফলে ওই জটাকে এবার ফলা রূপে আমি ব্যবহার করতে পারি। এটাই শুদ্ধ রূপ। কিন্তু উদযাপন, অধিকাংশ মানুষই উদযাপন বলেন, লেখেন, সেটাকেও যে খুব বড় রকমের ভুল তা বলা যায় না। উদযাপন দুটোই চলতে পারে, অসুবিধা নেই। মানে জয়ের ব্যাপারটা জ রূপে আছে অথবা জফলা রূপে, জফলা রূপে থাকলে ওটা উদ্যাপন হবে। তা আমরা উদযাপনে যে উদ্যাপন, এখানে যে জফলা আছে, দেখুন এখানেও দ এসে গেল খণ্ডতর জায়গায়। তো কখনো দ আসছে, কখনো চ ছ আসছে, এরকম আরো কিছু কিছু উদাহরণ আমি এই মুহূর্তে সব আনিনি সংগ্রহ করে, সেগুলো সংগ্রহ করলে দেখবেন অনেক রকম বর্ণে খণ্ডতটা পরিবর্তিত হয়। আর ব বর্ণটা অন্তস্থ ব, সেটা উ এর সঙ্গে অ যোগ করে। উ মানে মানে অবিকৃত উকে অবিকৃত কেন বলছি? স্পষ্ট উ মানে পরিপূর্ণ উ,
উটা কি? উ হচ্ছে অ যোগ আ যোগ ই, এই সবগুলোর সম্মিলিত যোগফল হচ্ছে উ। ও হচ্ছে অ যোগ আ যোগ ই যোগ ই মানে দীর্ঘ ই সহ অ যোগ অ আ ই ই উ উ, সবগুলো যোগ হয়ে এগুলো সবগুলো যোগ করলে হবে ও। তাহলে উর জায়গায় অনেক সময় ও হয়ে যায়, বা ওকে অনেক সময় উতে পরিবর্তন পাল্টে কমিয়ে নিতে হয়। মানে ঊর্ধ্বলোক আর অবলোক, যে উত্তরণ অবতরণ দুটোই হয় উ দিয়ে। উত্তরণ অবতরণ যেন একটা ওপর থেকে নিচ পর্যন্ত পুরো এরিয়াটাকে কভার করছে উ। আর ও কি করছে? একেবারে একটা বৃত্তের পুরো সার্কেলটা, যার ভেতরে সরলরেখা, ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, যত রকম আছে বহুভুজ সব ঢুকে যাবে তার ভেতরে। সমস্ত রকমের অবয়ব ঢুকে যেতে পারে, ক্ষেত্র ঢুকে যেতে পারে, অস্তিত্ব যত মাত্রিকই হোক সেটা ঢুকে যেতে পারে। তো এই যে ও এর কনসেপ্ট, ও এর ভেতরে একটা সার্বিক ধারণা আছে, ও এর ভেতরে সার্বিকতার থেকে কিছুটা কম, কারণ ওখানে ও এর থেকে কিছুটা কম আছে। আর উর ভেতরে তিনটে জিনিস আছে, অ আ ই। এবার আমরা যখন কুকে, কু থেকে যদি ই আর আটা তুলে নিই তাহলে অ পড়ে থাকে। তাহলে কুটাকে যদি আমরা একটু ছোট করে নিই, উটাকে যদি একটু পরিপূর্ণভাবে উ না ব্যবহার করে একটু অংশত উটাকে ব্যবহার করি, সেখানে উ এর বৈশিষ্ট্য থাকবে, শুধু অ হিসেবে সেটা থাকবে। তাহলে কুর সঙ্গে উট, এই যে কয় হসন্ত যোগ উ যোগ অ, এটা হচ্ছে কয় হসন্ত যোগ উ কু যোগ অ কব। তেমনি কয় হসন্ত না, কয় হসন্ত যোগ উ যোগ খণ্ডত ইজিক্যাল টু, এবার কুদ হয়ে যাবে, কুদ হওয়ার কথা, কিন্তু ওটা আমরা কদ করব, কারণ উর ভেতরে যে ই আর আটা আছে সেটাকে আমি বাদ দিয়ে আরো উটাকে অসম্পূর্ণ করে আমরা শুধু অটুকু নেব। তাহলে কু এর সঙ্গে অযোগ করলে কদও হতে পারে, কুতের সঙ্গে, ওখানে খণ্ড তো আছে সেই জন্য দ, এটা তবর্গীয় বর্ণ বলে খণ্ড তো আছে বলে রস্যুকারটা অ হয়ে কদ হয়ে গেল। রস্যুকারটা ছোট হয়ে শুধু অটুকুকে নিয়ে আমরা খণ্ডতটাকে দ করলাম, কুকে কয়ের মতো করে নিলাম। কত থেকে কদ হতো, কদের সঙ্গে অযোগ করলে কদ হওয়া উচিত ছিল, কিন্তু আসলে এটা আসছে কুত থেকে। কুতের কুটাকে আমরা মিনিমাইজ করে নিয়েছি। বোঝা গেল ব্যাপারটা? আমরা আ আর ই কে সরিয়ে দিয়ে কুয়ের বৈশিষ্ট্যটা কমিয়ে দেওয়া হলো। তার মানে কি দাঁড়ালো? কদের মানে দেওয়া আছে হরিচরণ বন্দ্যোপাধ্যায় বিবশ অবস্থা, বৈকল্য, বিকল হয়ে গেছে, সিদ্ধান্ত নিতে পারছে না। কু মানে আমরা জানি অতি ভালো, উ মানে অতি ভালো বা অতি মন্দ, কু মানে আমরা বলেছিলাম, তাই তো? কু মানে আমরা বলেছিলাম অতি ভালো, ঊর্ধ্ব সীমা লঙ্ঘনকারী অথবা নিম্ন সীমা লঙ্ঘনকারী। এটা হচ্ছে উয়ের সার্বিক রূপ, শুধু উয়ের সার্বিক রূপ। কিন্তু উয়ের অংশরূপ হচ্ছে কু যোগ কুত যোগ কদ হয়ে গেল। দ এই জন্য হলো, ওটা ব হলো না, কারণ আমরা কুর সঙ্গে অযোগ করছি না, কুতের সঙ্গে অযোগ করছি। এবং উয়ের যে অনেকগুলো আধার আছে উয়ের ভেতরে, তাই তো, তার ভেতরে শুধু অটাকে রেখেছি, অর্থাৎ কয় হসন্তের সঙ্গে থেকে উটাকে সরিয়ে নিয়ে ইটাকে বাদ দিয়ে দিয়ে শুধু অটাকে রেখেছি, সেই জন্য কুটা ক হয়ে গেল। অর্থাৎ মিনিমাইজ করে নিলাম কুকে। কুয়ের কু মানে কি, কয়ের সঙ্গে অযোগ করে কও আছে, কয়ের সঙ্গে আ যোগ করে কাও আছে, কয়ের সঙ্গে রস্যিকার যোগ করে কয় দীর্ঘিও আছে। আমরা ওই আকার আর ইকারটাকে বাদ দিয়ে আমরা শুধু কয়সন্ত যোগ অ এইটুকু নিয়ে তার সঙ্গে খণ্ডতটার সঙ্গে ওই অযোগ, কয়সন্তের সঙ্গে অযোগ হয়ে গেল, খণ্ডতটা দ হয়ে গেল। তাহলে কুত থেকে কদ হলো। এটা বোঝা গেল কি করে হলো কুত থেকে কদ? উটাকে আমরা মিনিমাইজ করে নিলাম, উয়ের যে পূর্ণ ভ্যালু, পূর্ণ মানটাকে আমরা ব্যবহার করলাম না। তো সেই জন্য পদ অনেক সময় কুয়ের প্রভাবটাই বেশি থাকে আমাদের যেসব শব্দাবলী আছে, কিন্তু ভালো অর্থও আছে। যেমন কদাচিৎ, কখনো কখনো, বা কদর। কারির দর যেখানে বেশি, মান মর্যাদা যেখানে বেশি, সেটা কদর।
বুঝতে পারে, বোঝা গেল কারির দর বেশি, সেই জন্য কদর শব্দে আমরা দেখব সু অর্থে ব্যবহার হচ্ছে, মানে ঊর্ধ্ব সীমা লঙ্ঘন করছে, নিম্ন সীমা লঙ্ঘন করছে অধিকাংশ শব্দেই। যেমন ধরুন কদন, কদনের ভেতরে পীড়নের কথা আছে, মর্দনের কথা আছে, মারণের কথা আছে, দিবস বা বৈকল্যের কথা আছে। তারপরে কদর্থ, কদাকার, মানে কুৎসিত আকারকে আমরা বলছি কদাকার, কদের অর্থ সেখানে অতি মন্দ। তাহলে কদের ভেতরে আমাদের মনে রাখতে হবে কুয়ের দান আছে, অর্থাৎ অতি ভালো অথবা অতি মন্দের দান আছে। একটু কখনো কখনো সেটা বিবশ অবস্থায় চট করে সিদ্ধান্ত নিতে পারে না, অনেক সময় দুয়ের মিশ্রণও থাকে। যেমন নিন্দাচ্ছলে প্রশংসা, নিন্দা করার মতোই, কিন্তু নিন্দাচ্ছলে প্রশংসাটাও একটু করলাম, ভালোটাও একটু করলাম, আবার নিন্দাটাও থাকলো, নিন্দার ছলে ছলনা আছে সেখানে। তাহলে নিন্দা এবং হ্যাঁ কি বললেন, ওটাকে ব্যাজস্তুতি বলে, ব্যাজস্তুতি, ওটাকে ব্যাজস্তুতি বলে। যেমন নিন্দার ছলে কৃষ্ণ ভজনা, যেমন আমরা ভোগ্যপণ্যের নিন্দা করি যে এত এত ভোগ্য পণ্য সম্ভার শপিং মলে যখন যাই, অপ্রয়োজনীয়, এগুলো হচ্ছে ভোগবাদী বিলাসিতা, অর্থহীন, অপ্রয়োজনীয়, এত পণ্যর দরকার নেই। কিন্তু আমাদের মনে মনে আবার সেই নিন্দার ছলে আবার সেই পণ্যগুলো চাওয়ার আকাঙ্ক্ষাটাও কিন্তু রয়ে যায়। অর্থাৎ নিন্দার ছলে আমরা আসলে ওই পণ্যগুলোই পেতে চাই, ভোগ করতে চাই, এই যে ব্যাপারটা। তো আমাদের সমাজের এখন এই কদটা শুধু ব্যক্তিগত পরিবারের ক্ষেত্রে বা ব্যক্তিগত ক্ষেত্রে নয়, যৌথ পরিবার বা সমাজের ক্ষেত্রে এই কদ কিভাবে কাজ করে, ভালো মন্দের মিশ্রণ অথবা অতি খারাপ বা অতি মন্দ কিভাবে ব্যবহার হয়, সেটা আমরা অনেকগুলো শব্দে আমরা দেখতে পারি। যেমন কদম্ব আছে, আচ্ছা, কুত কথাটা, কদের মানে হচ্ছে প্রচলিত বিরোধীদের আধার, তাই খারাপ বা মন্দ। প্রচলিতকে অধিকাংশই প্রচলিতকে মন্দ বলতে চান না, যেটা চলছে তাতেই সন্তুষ্ট থাকেন। সমাজে যা ঘটছে অনেকে সন্তুষ্ট, অনেকে এটা তীব্র বিরোধী, এটা অত্যন্ত খারাপ, এটা ঠিক হচ্ছে না, এটা পাল্টাতে হবে সমাজটাকে। এই যে অতি মন্দ এবং অতি ভালো, এই একটা মিশ্রণের মধ্যে কদের মধ্যে আছে। তো কদম্বতে কি ছিল, রাধাকৃষ্ণের কাহিনীতে কদম্বতলায় কে, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, কার বিয়ে হচ্ছে ওটা, দাঁড়ান, ছড়াটায় ছিল রাম ছাগলের বিয়ে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, রাম ছাগলের বিয়ে। এটা অনেক জায়গায় ছোট বাচ্চাদের জন্য সোনামণির বিয়ে করে ওটাকে পাল্টে নেওয়া হয়েছে, মূল ছড়াটা ছিল রাম ছাগলের বিয়ে। আসলে পণ্যজীবী সমাজে যখন চাঁদ উঠেছে, মানে চাঁদ হচ্ছে কি, যার নিজের কোনো আলো নেই, যে সৌর জগৎ থেকে সমাজের যৌথ সম্পত্তির আলোয় আলোকিত হয়। প্রাইভেট ক্যাপিটাল কি করে, সরকারি সম্পদ ভাগ বসায়, নানান কৌশলে ছলে বলে সরকারি সম্পদ নিজের নামে করে নেয়, সেখান থেকে আহরণ করে, লোন নেয়, লোন নিয়ে লোন শোধ করে না, এনপিএ, নন পার্টিসিপেটিং অ্যাসেট, নন পারফর্মিং অ্যাসেট, এনপিএ বলে সেটাকে ওয়েভ করিয়ে নেয় সরকারকে দিয়ে। এইভাবে তারা কি করে, জনগণের যৌথ পরিবারের সমাজের সম্পদ তারা চুরি করে, সেইভাবে তারা বড় হয়। চাঁদ যেভাবে সূর্যের আলোতে আলোকিত হয় সেরকম। তো আকাশে চাঁদ উঠেছে মানে ভারতের সমাজ আকাশে যখন পুঁজির বিকাশ হচ্ছে, পণ্যবাদী সমাজ প্রতিষ্ঠিত হচ্ছে, তখন ফুল ফুটেছে। ফুল মানে পুষ্প মানে যার ভেতরে পুষ পালিত থাকে, অর্থাৎ পণ্য, প্রোডাক্ট যে তৈরি হয় সেটা তো পুষ্প, যেটা অনেক ভেবে চিন্তে লালন পালন করে তৈরি হয়ে, কাঁচামাল সংগ্রহ করা, সেটাকে প্রসেসিং করা, তার উৎপাদনের হাতিয়ার উপকরণ তৈরি করা, জোগাড় করা, প্রচুর জমি, অর্থ, উপকরণ, ম্যান পাওয়ার, মানব সম্পদ, এইসব প্রয়োগ করে তাঁতকল, অমুক তমুক অনেক যন্ত্র, কলকারখানা তৈরি করে তা কটেজ ইন্ডাস্ট্রির মতো সেগুলোকে করা হয়েছে। এই যে তাতে যে পুষ্প ফুটছে সেই গাছে, সমাজ প্রোডাকশন সিস্টেমের যে গাছ, সেই গাছের কদম ফুল ফুটেছে। তো কদম গাছে আবার কদমের কুঁড়ি থেকে কদমের কোরক, বোঝা গেল, কুঁড়ি এবং কোরক, একদম কুঁড়ি, তারপর তার কোরক, তারপর তার গোলক, মানে একটা প্রস্ফুটিত কদম ফুল।
এটা বাহ্য জগতে যে কদম ফুল দেখি সেটা খুব একটা গুরুত্ব নেই, সেটাকে দেখানো হয়েছে মূল যে সমাজ বৃক্ষের যে কদম ফুল ফোটে সেই কদম গাছের কথা বলার জন্যই এই কদম্ব শব্দটার উৎপত্তি হয়েছিল। তো এটা খুব ইন্টারেস্টিং। এবং কদম দুয়ের ওই যে 3টে ফেজের কথা বললাম, কোরক, তারপরে ওটাকে কি বলে কলি বা কোরক, কোরক মানে তারপরে ওটা মানে একেবারে বিন্দু রূপে যে এটা থাকে ওটাকে কি বলে, নামটা মনে করতে পারছেন? আচ্ছা আমি দেখে পরে বলছি মনে করে। তারপরে একটা প্রস্ফুটিত কদম ফুল, হ্যাঁ ফুলের একেবারে কুঁড়ি, একেবারে নবাঙ্কুর যেটা কুঁড়ির পরে কোরক একটু বড় হয়, হ্যাঁ তারপরে একটু বড় হয় কোরক, কুঁড়ি কোরক আর ফুলটা মানে গোলকটা, ফুলের যে গোলকটা, কদম ফুলটা তো গোল গোল। তো এই যে 3টে স্টেজ, এইটাই পণ্য উৎপাদনের ক্ষেত্রেও ওই শেষ স্টেজটা হচ্ছে পুষ্প। তো ওই পুষ্পটা ওই বলছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে, অর্থাৎ চাঁদ উঠেছে আকাশে, পণ্যাকাশে পণ্যজীবীদের সমাজ উঠে এসছে সবার সামনে, সমাজের আকাশে ফুটে উঠেছে, সেখানে ফুল ফুটেছে মানে পণ্য পরিবেশন হচ্ছে, পণ্য বিক্রির জন্য আহ্বান করছে, বাঁশি বাজাচ্ছে। কিন্তু বিরোহী সমাজ নিন্দা করেছে, পণ্য কেনা যাবে না, সেই জন্য রাধার দেখা নেই, সেই জন্য সেই বিরোহীর দুঃখ। কদ অম বহন করে যে তাকে কদম্ব বলে। এই কদ মানে হচ্ছে কু থেকে কদ, কদ থেকে কদ, এইভাবে প্রসূত হয়েছে। এবং কদম্ব হচ্ছে যেটা আমি বললাম, যেটা বাহ্যিক বা মানসিক যে মানে কদম্ব, সেইটাকে বোঝানোর জন্য। বাস্তবেও কদম্ব আছে, কদম বহনকারী। কদ অমকে, কুৎসিত অমকে, কুৎসিত অথবা অতি ভালো, কদকে যে কদ যখন অমকে বহন করে সেটাকেই কদম্ব বলে। মানে কদের ভেতরে একটা মিষ্ট রসও রয়েছে কদের ভেতরে। যেমন আখের গাছ থেকে ইক্ষু হয়, ইক্ষু রস, গুড় হয়, গুড়ের থেকে আবার গুড়টাকে পচিয়ে মদ তৈরি করা হয়। এই যে একটা মিষ্টত্ব ওই আখের মধ্যেও আছে, আখ গাছের মধ্যে, ইক্ষুর মধ্যে, তারপরে গুড়ের মধ্যে, এবং তার থেকে যে সুরা তৈরি করা হয় গুড় থেকে, সেইটা এই যে 3টে স্টেজ, এই যে মানে কদবেল। আচ্ছা আরেকটা শ্রীফল, এটা হচ্ছে শ্রীফল হচ্ছে বিল্ল ফল, বিল্ল ফলের সঙ্গে আমাদের ওটাকে কপিত্থ বৃক্ষ বলে, এবং সেটা হচ্ছে সবচেয়ে বেশি প্রোটিনযুক্ত ফল, সেটা শিবের সঙ্গে সম্পর্কিত। আবার কদবেল আছে যেটা বেল হিসেবে নিকৃষ্ট, সেটা বানরদের খুব প্রিয়, কপিদের, যারা গাছে গাছে, সেই জন্য ওই কদবেলের গাছকে অনেক সময় কপিত্থ গাছ বলা হয়। আমারও ভীষণ প্রিয় তো। না আমি বলছি কদ কোথায় কোথায় বহন করে। কদ হচ্ছে, কদের ভেতরে একটা মিষ্ট রস আছে, যেমন দুধ থেকে দই, দুধ থেকে দুধ সর, তার থেকে ছানা বা মাখন, এগুলো তৈরি হয় না? ওইরকম এই যে ট্রান্সফরমেশনটা হচ্ছে এই কদ থেকে কদম্ব, কদম্ব থেকে কাদম্বর, কাদম্বিনী, এই যে রূপান্তরগুলো, মূলত 3টে রূপ আছে। কদের ভেতরে বললাম মিষ্টত্বের ব্যাপারটা আছে, সেটাই কিভাবে বিকৃত হয় 3 রকম ভাবে। অত্যন্ত খারাপ হয়ে যায়, মদ হয়ে যায়, আবার অত্যন্ত ভালো গুড় বা দুধের স্বর যেগুলো, সেগুলোও হয়। ওই দেখবেন দুধ থেকে ছানা হয়, ছানা থেকে মাখন হয়, এরকম ভাবে যে 3টে স্তর আছে, এগুলো অনেকগুলো জায়গাতে আছে, এগুলোর বিস্তৃত বিবরণ বঙ্গীয় শব্দার্থকোষে পেয়ে যাবেন। তো এইভাবে পণ্য যেটা ফাইনাল স্টেজ, যে উৎপাদন হয়, যেটা ভেতরে রয়েছে, সমাজ এটাকে নিন্দা করেছে, সমাজের বড় বড় মনীষীরা, জ্ঞানী দার্শনিকরা বলেছেন এই পণ্যের মদে যদি ডুবে থাকো, পণ্যাকাশে ডুবে থাকো, তাহলে তোমার সর্বনাশ হবে, ওইটি করো না। বলে একদিকে নিন্দা, কৃষ্ণকে পেতে চায় কৃষ্ণ, কিন্তু রাধার দেখা নেই, এরকম একটা ব্যাপার। সমাজ স্বীকৃত হয়নি, রাধার সঙ্গে কৃষ্ণের প্রেমটা নিন্দিত ছিল। এই নিয়ে যে বৈষ্ণব পদাবলীর যে বিরাট কাহিনীটা, এই কদম্ব মূলে বসে বেনু বা বাঁশি বাজানো, আসো আসো আমি, সে বিরোহীর সুর, করুণ সুরে সে বিরোহী কাতর দুঃখিত, আমরা পণ্য কিনতে পাচ্ছি না, সামর্থ্য নেই,
অত পণ্যের সমাজের নিন্দা আছে, পণ্য কেনা চলবে না হতো, আগে এক সময় নিন্দিত ছিল, যার জন্য কৃষ্ণ খাজনা দিতে বন্ধ করে দিয়েছিল। কংসরাজের যে খাজনা, যে সব স্বর্ণ নিয়ে ওরা খাবে কেন, সেই জন্য বন্ধ করে দিয়েছিল, বিদ্রোহ করেছিল। সেটা হচ্ছে হ্যাঁ বলছি আজকের আর আমাদের সময় নেই, একদমই সময় শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে পরের দিন আমি এটা ফিনিশিংটা, উপসংহারটা আমি একটু ব্যাখ্যা করে তারপরে ছেড়ে দেবো। অর্থাৎ ওই ছড়াটা হাতি নাচছে, ঘোড়া নাচছে, কদমতলাকে রাম ছাগলের বে, এইটার অর্থটাও একটু পরিষ্কার করে দেবো। সমাজের পরিপ্রেক্ষিতে এটা আজও প্রাসঙ্গিক, এবং এটা অত্যন্ত কদম্বের যে ধারণা, কদমতলায় আমরা সবাই আছি, সেইটা বলার জন্য বললাম এই কথাগুলো। কদ ধাতুটা এই জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি এখানেই থামছি, শোনার জন্য অপেক্ষা করছি। আমি এখানেই থামছি, ততক্ষণের জন্য আর কি আমরা রাখতে পারি, তার কারণ আমাদের একদমই সময় আমরা পেরিয়ে চলে এসেছি। দর্শক বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা আবার আগামী সোমবার আসুন, আমরা এই সমস্ত শব্দগুলোর অর্থ জানতে পারবো এবং ছড়াটার অর্থ জানার জন্য অবশ্যই আমরা মুখিয়ে আছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি আজকের মতো দর্শক বন্ধুদের এবং আমাকে সহ্য করার জন্য, শোনার জন্য শুভরাত্রি সবাইকে।